কেমন আছো বন্ধুরা? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন ফেসবুকের বন্ধুদের জন্য সাহিত্যিক বলে একটা গল্প পড়ে শোনাচ্ছি, আমারই লেখা। আজ অতীন সেন একজন বিখ্যাত সাহিত্যিক। এই বিখ্যাত হওয়ার জায়গাটায় তিনি এসেছেন জীবনের অনেক সিঁড়ির ধাপ টপকে। সবাইকে অবশ্য তাই আসতে হয়, আমরা টপকেই যাচ্ছি কিন্তু আসতে পারছি না। আস্থার বাড়িটা খুব শূন্য, একা বসে আছেন নিজের তৈরি বাড়ির একটি ছোট্ট বারান্দায়। এই বারান্দাটা তার স্ত্রী উর্মিমালার বড় প্রিয় ছিল। তার কোণে রাখা ছিল একটি তুলসী গাছ। পরিচারিকা মঞ্জুকে দিয়ে নিয়ম করে গাছটায় তিনি জল দেয়া করান। মৃত্যুর পর মানুষ বোধহয় এমনি অমূল্য হয়ে যায়। গাছটার দিকে তাকালেই চোখের সামনে যেন উর্মি এসে দাঁড়ায়। গলায় আঁচল দিয়ে মূর্তিমূর্তি গৃহলক্ষ্মী তুলসী তলায় প্রদীপ জ্বালছেন। সকালে একটি ছোট্ট তামার ঘটি করে গাছটায় জল ঢালছেন। আজ আকাশটা বড়ই সুন্দর। পূর্ণিমার চাঁদ আকাশটার আলোয় তিনি পূর্ণিমার চাঁদে আকাশটা আলো। তিনি ঘরটা অন্ধকার করে বারান্দায় চুপচাপ বসে আছেন। একটু আগে মঞ্জু চা আর চিড়ে ভাজা দিয়ে গেছে। চিড়ে ভাজাটা পড়েই আছে, কিছুই ভালো লাগে না। উর্মি খুব সুন্দর চিড়ে ভাজত। ছোট আলু আর পেঁয়াজ কেটে ভেজে ওপরে ছড়িয়ে দিত। কি অপূর্ব যে তার স্বাদ! একটা শুকনো লঙ্কা লাল করে ভেজে চিড়ে ভাজার ওপর সাজিয়ে দিত। যৌবনের শুরুতে বেহালায় তার ছোট্ট বাসা বাড়িতে মাটিতে শতরঞ্চি বিছিয়ে যখন সাহিত্য সভা বসত, উর্মি এরম সুন্দর করে চিড়ে ভাজা করে দিত। কখনো কখনো সুন্দর কাঁসার রেকাবে এক থোকা সাদা ফুল মাঝখানে রাখত। কত স্বল্প আয়োজন, কিন্তু উর্মির আদর যত্ন, হাসি মাখা মুখে সবটাই যেন এক অনিন্দ্য সুন্দর রূপ দিত। তখন কতই বা মাইনে পেতেন। যদিও তিনি চিরকাল অফিসার হয়ে চাকরি করেছেন, কোনোদিন কেরানিগিরি করেননি। তিনি তখনকার দিনে অফিসার তো আর এখনকার মতন মোটা মাইনে পেত না। তাছাড়া তিনি ছিলেন অত্যন্ত সৎ। ডান হাতের কারবারের সাথে পরিচিত হতে পারেননি। চিরকাল সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচেছেন। তা অবশ্যই সম্ভব হয়েছে উর্মিমালার জন্য। সামান্য জিনিসকে অসামান্য করে তোলার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। তখনকার পত্রিকা তরুণের স্বপ্ন, পূর্বাশা, জ্যৈষ্ঠীমধুতে তার নিয়মিত লেখা বার হতো, কিন্তু নিজস্ব বই বার করতে পারেননি, কারণ তিনি কোনো নামি দামি সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন না। কাজ করতেন সরকারি সংস্থায়, অথচ উপন্যাস তৈরি হয়ে পড়ে আছে, প্রকাশক ছাপছে না। ভীষণ মানসিক অবসাদে ভুগছেন। তখন উর্মি এসে পাশে দাঁড়িয়েছিলেন। নিজের গলার হার খুলে দিয়ে বলেছিলেন, তুমি বই ছাপাও। তিনি নিতে পারেননি। বললেন, এই হারটা পরে তোমায় সবসময় দেখি, এটা আমি নিতে পারবো না। উর্মি বলেছিল, তাহলে এই চুরি চারগাছা নাও। বলেছিল, তোমার বই বার হবে, এর চেয়ে বড় গয়না আর কিছু আছে নাকি? তিনি চুরি বিক্রি করে বই ছাপিয়ে ফেললেন। বিজ্ঞাপন দিলেন, বই প্রচুর কাটতে লাগলো। এরপর থেকেই ভাগ্যের দরজা খুলে যায়, আর পেছন ফিরে তাকাতে হয়নি। এদিকে চলছে দুর্জয় গতিতে চারিদিকে সভা সমিতি, প্রচুর ভক্তবৃন্দ। তার লেখা গল্প নিয়ে সিনেমা পর্যন্ত তৈরি হলো। বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করল। কালোই স্রোতে ভেসে চললেন।
ভুলে গেলেন জীবনের স্ত্রীর অবদান। এমনকি তার সেই উর্মিকে তিনি সবার সামনে অশিক্ষিত বলে অপমান করতেও পিছপা হলেন না। বয়স হলো যখন ঘরে ফিরলেন, তখন স্ত্রীর শরীর একেবারে ভেঙে গেছে। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ধরে রাখতে পারলেন না। উর্মিমালা চলে গেল এই সংসারে একা ফেলে। আজ যখন উর্মির ছবিটার দিকে চেয়ে থাকেন, তখন মনে হয় যেন ব্যঙ্গের হাসি আসছে। মনে হয় তার দিকে চেয়ে বলছে, কেমন, খুব তো অবহেলা করেছে, আজ থাকো একা একা বসে, কড়ি কাটবো না। আজ তার অনেক নামডাক, অর্থের অভাব নেই, কিন্তু সব যেন এক বিরাট শূন্যতায় ঢাকা। তার চিরকালের সুখ দুঃখের সাথী উর্মিমালা কাছে নেই। ছেলেমেয়েরা সব দূরে দূরে। মাঝে মাঝে খবর নেয় টেলিফোনে। বছরে একবার কদিনের জন্য সবাই এসে ঘুরে যায়। বাকি দিন একা, ওই বারান্দায় রাখা তুলসী গাছটার মতন একা, একদম একা। রবি ঠাকুরের একটা গান শুধু মাঝে মাঝে বাজিয়ে শোনেন। উর্মির গলায় গাওয়া, তার মেয়ে বসে টেপ করেছিল। কি পায়নি তার হিসাব মিলাতে, মনোমর নহে রাজি। তোমায় আজ নিজে বসে বসে হিসেব করছেন, তিনি হিসেব করছেন জীবনে, আর গুনগুন করে গান গাইছেন। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। কিন্তু উর্মিমালার সেই চারগাছা চুড়ি কি উনি করিয়ে দিয়েছিলেন, না কাজের ঘুরে ভুলেই গেছিলেন? হয়তো বা ভুলেই গেছিলেন, ইচ্ছে করে হয়তো করেননি, কিন্তু ভুলে গেছিলেন। আচ্ছা, নমস্কার, ভালো থেকো বন্ধুরা।